আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। মাত্র এক সপ্তাহের মধ্যে সেনাবাহিনীতে আবার রদবদল হলো এবং গুরুত্বপূর্ণ অনেক পদে আবার নতুন মুখ এসেছে। কেন এত অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে এত রদবদল? এই রদবদলের পরবর্তী স্টেপ কি? তাহলে কি সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের বিদায় আসন্ন? আজকে এটা নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। নতুন যে পদগুলো দেখলাম, বিশেষ করে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে আনা হয়েছে, যিনি এনডিসির কমান্ড্যান্ট ছিল। কিউএমজি যিনি ছিলেন ফাইজুর রহমান, তাকে এনডিসিতে পাঠানো হয়েছে। ফাইজুর রহমানকে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ডওভার করবার কথা ছিল, একদম শেষ মুহূর্তে সে নানানভাবে হাত পা ধরে সে এনডিসিতে রয়ে গেছে। এছাড়া আরো অনেক পদেই আপনারা জানেন যে পদায়ন হয়েছে। এই পদায়নের কনসিকুয়েন্স কি, এটা কিভাবে সেনা প্রধানকে এফেক্ট করতে পারে, সেটা নিয়ে আমরা কিছু কথা বলবো। 2024 সালের 5ই আগস্ট মনে আছে, এবং তখন থেকে আমরা দেখছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের সাথে জামাতে ইসলামের আমির ডক্টর শফিক, তাদের যে সেক্রেটারি জেনারেল, এদের কিন্তু নিয়মিত যোগাযোগ, এবং প্রতি সপ্তাহে নিয়ম করে আমির এবং সেক্রেটারি জেনারেল তারা কিন্তু জেনারেল ওয়াকারের সাথে মিটিং করতেন এবং তারা সেই মিটিংয়ে সিদ্ধান্ত নিতেন। এবং আপনারা জানেন যে ডক্টর ইউনূসও জামাত প্রভাবিত সরকার ছিল, তো সব মিলিয়ে এই জেনারেল ওয়াকার জামাতকে কিভাবে ফেভার করতেন সেটা আপনারা দেখেছেন। আইসিটির যে চিফ প্রসিকিউটর ছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম, সেই তাজুল প্রতি সপ্তাহে জেনারেল ওয়াকারের সাথে মিটিং করতেন, ওয়াকারের বাসায় যেতেন এবং ওয়াকারের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসতেন কাকে কিভাবে সাজা দেওয়ার ব্যবস্থা করতে হবে, কাকে খালাস করতে হবে। এবং এই তাজুলকে দিয়েই এই অনেকগুলো ব্রিলিয়ান্ট আর্মি অফিসারকে আইসিটিতে নেওয়া হয়েছিল। এই আইসিটিতে নেওয়ারও একটা উদ্দেশ্য ছিল যে এদের সাজা দেওয়া হবে, এবং এদের বিরুদ্ধে অভিযোগ কি, এরা ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের নাকি লোক। এবং বিশেষ করে ডিজিএফ এর যে পরপর 3জন ডিজি ছিল, তাদের উপরে বিশেষ আক্রোশ ছিল এই জেনারেল ওয়াকার খান এবং জামাতিদের। এবং তাদের যেভাবে হ্যারাস করা হয়েছে, এই যে আর্মিদের আইসিটিতে নেওয়া হলো, তারা তো সরকারি দায়িত্ব পালন করেছে। তাদের মধ্যে একজনকে এই যে রামপুরায় গোলাগুলির ভিডিও বানিয়ে সেখানে সাইমুলেশন অনেক কিছু করে এই প্রথম আলো ডেইলি স্টারদের সাথে মিলে রেদওয়ান নামে একজন লেফটেন্যান্ট কর্নেল ব্রিলিয়ান্ট জুনিয়র অফিসার, তাকে পর্যন্ত আইসিটিতে এমনভাবে উপস্থাপন করলো মনে হলো সে খুব বড় দাগের খুনি। তো এইভাবে জেনারেল ওয়াকার কিন্তু একের পর এক গেম খেলে গেছে। দুর্নীতি দমন কমিশনে জেনারেল ওয়াকার ব্রিগেডিয়ার রিটায়ার্ড হাসান নামে একজনকে কমিশনার পদে বসিয়েছে। কে এই হাসান? সদ্য বিদায়ী যে সিজিএস ছিল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, তার ছেলের সাথে এই ব্রিগেডিয়ার রিটায়ার্ড হাসানের মেয়ের বিয়ে হয়েছে। এই শামীম আর ওয়াকার মিলে হাসানকে দুদকে বসিয়েছে। সেখানে দুদকে বসিয়ে প্রাক্তন সেনা কর্মকর্তাদের নানা রকমের হ্যারাস করানো হয়েছে। সেটাও কিন্তু এই জেনারেল ওয়াকারের মেইন প্ল্যান। রাওয়া, আপনারা জানেন যে প্রাক্তন সামরিক অফিসারদের একটা অ্যাসোসিয়েশন, সেখানে যে সর্বশেষ নির্বাচন হলো, সেখানে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কর্নেল রিটায়ার্ড মোহাম্মদ আব্দুল হক। তাকে চেয়ারম্যান বানানোর পেছনেও কিন্তু জেনারেল ওয়াকারের একটা হাত ছিল। এবং এখন তো দেখতে পাচ্ছেন যে জেনারেল ওয়াকার যে হককে বানিয়েছে, সেই কর্নেল হক কেরানীগঞ্জে জামাতে প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সেখানে পরাজিত হয়েছে। তার মানে জেনারেল ওয়াকারের একদম চারিপাশে জামাত। তারপরে আবার দেখেন, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে বলে এবি পার্টির মহাসচিব ফুয়াদ হুমকি দিয়েছে, কিচ্ছু হয়নি তার। সেদিনকের ছেলে হাসনাত আব্দুল্লাহ, সে থ্রেট করেছে, তার ছেলেপেলেরা স্লোগান দিয়েছে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। মানে সেনাবাহিনীকে এইভাবে আক্রমণ করা, সেনা প্রধানের সাথে এই 2 দিনের পোলাকে তুলনা করা, আবার সেখানে হাসনাত হাসনাত, এটা যদি অন্য যে কোনো সেনা প্রধান হলে কি করতেন?
এমন ব্যবস্থা নিতেন যে ওই ফুয়াদ হাসনাত আর জীবনে মনে হয় না মাথা তুলে দাঁড়াতে পারে। কিন্তু তিনি বললেন যে ওরা আমার সন্তান তুল্য, তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। এখন তো আমরা দেখছি এবি পার্টি বলেন, এনসিপি বলেন, এরা তো সব জামাতেরই এ টিম বি টিম। সুতরাং ঘুরে ফিরে সেই জামাতি ফুয়াদ, জামাতি হাসনাতকে তিনি ক্ষমা করে দিয়েছেন। তো এইভাবে ক্ষমা করে দিয়েছেন এবং তার নিয়োগকর্তা শেখ হাসিনার সরকারের সাথে তিনি কিন্তু নিয়োগ পাওয়ার 1.5 মাসের মাথায় পল্টি খেয়েছেন। তারপরে তিনি জামাতের সাথে মিলে জামাতকে ক্ষমতায় আনার জন্য ডক্টর ইউনূস এবং তার প্রশাসন, উপদেষ্টা পরিষদের কয়েকজন সবাই একদম মানে গুটি একদম ফাইনাল করে ফেলছিল যে জামাত ক্ষমতায় আসবে। কিন্তু যখন গত বছরের 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে এলেন এবং তার আশাকে কেন্দ্র করে একটা শোডাউন হলো, বিএনপির মধ্যে একটা উজ্জীবন আমরা লক্ষ্য করলাম, তখন থেকেই কিন্তু জেনারেল ওয়াক্কার একটু একটু করে হাওয়া বদল দেখে তার অবস্থান বদলাচ্ছে। এবং বিশেষ করে বেগম খালেদা জিয়া মারা যাবার পরে যে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল সারা দেশে, তখন তিনি আবার পল্টি খেলেন বিএনপির দিকে। অর্থাৎ আওয়ামী লীগ থেকে জামাত, জামাত থেকে বিএনপি, কিন্তু পুরোটা বিএনপি না। সেই সময় জেনারেল ওয়াকার 2 নৌকায় পা রেখেছিলেন। যদি জামাত ক্ষমতায় আসে, জামাতের তো সে আছেই, আবার বিএনপি যেহেতু ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপির পক্ষে একটা জোয়ার তৈরি হয়েছিল, অনেক জায়গায় আওয়ামী লীগ সমর্থন দিয়েছে, সনাতন ধর্মী ভোটাররা সমর্থন দিয়েছে, সব মিলিয়ে একটা সম্ভাবনা কিন্তু বাড়ছিল, যেহেতু ভোটের মাঠে আওয়ামী লীগ ছিল না এবং আওয়ামী লীগ ভোটারদের নির্বাচন বর্জনের জন্য আহ্বান জানিয়েছিল। তো সব মিলিয়ে যখন বোঝা যাচ্ছিল বিএনপি ক্ষমতায় আসবে, তখন কিন্তু জেনারেল ওয়াকার খান আবার পল্টি খেয়েছে। এই যে বারবার পল্টি খায়, এই যে লোভী, ক্ষমতা লোভী, নিজের শেখ হাসিনার আমলে 15 বছরের আমলে সর্বোচ্চ সুবিধাভোগী, তার মতো সুবিধা আর কোনো আর্মি অফিসার কোনোদিন পায়নি। 2024 সালের নির্বাচনকে বিতর্কিত বলা হয়, সেই নির্বাচনে সিজিএস হিসেবে জেনারেল ওয়াকার, তখন তিনি লেফটেন্যান্ট জেনারেল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অথচ তার 7 খুন মাপ, সে ফ্যাসিস্টের দোসর না। তো এখন এই জেনারেল ওয়াকার এখনো সেনা প্রধান আছে, এটা নিয়ে কিন্তু বিএনপির ভেতরে আলোচনা চলতেছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে জেনারেল ওয়াকারকে নিয়ে ভিন্ন মত রয়েছে। তারা মনে করে যে তার নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে, যে বারবার ক্ষমতার লোভে নিজের স্বার্থের জন্য পল্টি খেতে পারে, সে বিএনপির মিত্র নাকি আসলে সব সুযোগ বুঝে বিএনপির বিরুদ্ধেও পল্টি খাবে। এই জন্য জেনারেল ওয়াকার খানকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেবার ব্যাপারে আলোচনা চলছে। এবং এই যে সাম্প্রতিক যে রদবদলগুলো হলো, এই রদবদলের মধ্য দিয়ে কিছু জিনিস কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠেছে। জামাতপন্থী ফয়জুরকে সরিয়ে দেওয়া হলো, পাকিস্তানপন্থী কামরুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ডওভার করা হলো, সিজিএস হিসেবে আনা হলো লেফটেন্যান্ট জেনারেল মাইনুকে, কোয়ার্টারমাস্টার জেনারেল হিসেবে আনা হলো মাইনুর চেয়ে একটু সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে। এবং এই পদায়নগুলো খেয়াল করলে বোঝা যায় যে যে কোনো দিন ওয়াকারকে মানে বিদায় দেবার আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। যদি খুব তাড়াতাড়ি ওয়াকার চলে যায়, তাহলে তার রিপ্লেসমেন্ট কিন্তু করা হলো। আর যদি মনে করা হয় যে না, কয়েক মাস সময় নিয়ে ওয়াকারকে বিদায় জানানো হবে, সেই সেকেন্ড ব্যাকআপটাও কিন্তু এই রদবদলের মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে। এখন সবাই তাকিয়ে আছে এই মীর জাফর বেঈমান সেনাপ্রধান ওয়াকার খানকে কখন তারেক রহমান সরিয়ে দেন। এটি যেমন তার সরকারের নিরাপত্তার জন্য প্রয়োজন, তেমনি দেশের জন্য প্রয়োজন। বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরো এক দফা রদবদল হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার 5 দিনের মধ্যে প্রথম দফা এবং 10 দিনের মধ্যে দ্বিতীয় দফায় বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হলো। প্রথম দফায় 22শে ফেব্রুয়ারি 6 কর্মকর্তাকে বদলির পর দ্বিতীয় দফায় 26শে ফেব্রুয়ারি আরো 6 সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়। দর্শক, সাধারণত সেনাবাহিনী সহ
যে কোনো বাহিনীতে পদোন্নতি এবং রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এতগুলো শীর্ষ পদে 2 দফায় এমন বড় ধরনের রদবদল সংশ্লিষ্ট মহলগুলোতে নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মোহাম্মদ ইউনূসের আমলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি পক্ষের সাথে সরকারের দূরত্ব ছিল ওপেন সিক্রেটের বিষয়। সেই সময় অধ্যাপক ইউনূস ও তার দপ্তরের সাথে যারা ঘনিষ্ঠ ছিলেন তাদের বেশিরভাগকে এখন কম গুরুত্বপূর্ণ পোস্টে বদলি করা হয়েছে। কাগজে কলমে চাকরিতে বহাল থাকলেও তাদের কাউকে কাউকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে যেগুলো অলিখিত কিন্তু প্রচলিত অর্থে শাস্তিমূলক পোস্ট বলে বিবেচিত হয়। আবার সেনাবাহিনীর এমন বদলির সাথে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর প্রভাবের সাথে কোনো সম্পর্ক আছে কি না সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সেনা সংশ্লিষ্টরা মনে করেন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যেভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাহিনীর শীর্ষ পদ ঢেলে সাজাচ্ছে তাতে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে সেনাবাহিনীর হ্রাস শক্ত হাতে ধরার ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমান, আর তিনি সেটি করছেন ইউনূস প্রশাসনের ঘনিষ্ঠদের বাদ দিয়ে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসনিক ও নীতি নির্ধারণী পর্যায়ে সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ বা CAS হলেন সেনাবাহিনীর সর্বোচ্চ অধিনায়ক। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি হলো কোয়ার্টার মাস্টার জেনারেল, সংক্ষেপে যাকে বলা হয় QMC। সর্বশেষ রদবদল অনুযায়ী ন্যাশনাল ডিফেন্স কলেজ বা NDCর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে বদলি করা হয়েছে। অধ্যাপক ইউনূসের আমলে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান কিছুদিন ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা DGFI তে ছিলেন। তারপর QMG হিসেবে দায়িত্ব নেন। নতুন সরকারের আমলে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে বদলি করে NDCর কমান্ড্যান্ট করা হয়েছে। নতুন QMG শাহিনুল হক একসময় সেনা সদরের চিফ অফ জেনারেল স্টাফ বা CGS এবং সেনা সদর দপ্তরের মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স বা MGO হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর তৃতীয় গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধর পদটির নাম চিফ অফ জেনারেল স্টাফ বা CGS। সেনাবাহিনীর অপারেশন, গোয়েন্দা, তথ্য ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ের প্রধান তিনি। 22 ফেব্রুয়ারি সেনা সদর দপ্তর থেকে জারি করা আদেশ অনুযায়ী আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা ARDROC-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে সেনাবাহিনীর সদর দপ্তরের চিফ অফ জেনারেল স্টাফ বা CGS করা হয়েছে। সেনাবাহিনীতে CGS এর পরের গুরুত্বপূর্ণ পদটি হলো প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO। সাধারণত সশস্ত্র বাহিনী বিভাগ বা AFG প্রধান হিসেবে তিনি কাজ করেন এবং প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে থাকেন। অধ্যাপক ইউনূসের আমলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO ছিলেন লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। রাখাইন করিডোর এবং নির্বাচন ইস্যুতে অধ্যাপক ইউনূসের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দূরত্বের বিষয়টি নিয়ে গণমাধ্যমে অনেক খবর প্রকাশিত হয়েছিল। জনশ্রুতি আছে লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান অধ্যাপক ইউনূসের খুবই ঘনিষ্ঠ ছিলেন। 22 ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। দর্শক, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের রাষ্ট্রদূত হিসেবে কোনো রাষ্ট্রের দায়িত্ব পালনে না পাঠিয়ে কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি ন্যস্ত করা অনেকটা দপ্তরবিহীন কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়। লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান পাকিস্তানপন্থী অফিসার বলে জনশ্রুতি আছে, যদিও তিনি ভারত সেনাবাহিনীর সাথে প্রশিক্ষণে মোস্ট প্রমিজিং ফরেন স্টুডেন্ট ট্রফি জিতেছিলেন 2015 সালে। নতুন সরকার সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতির পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 6টি পদের মধ্যে শেষটি হলো অ্যাডজুটেন্ট জেনারেল বা AG। তিনি সেনাবাহিনীর জনবল ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং আইনি বিষয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 26 ফেব্রুয়ারি নতুন অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে 19 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদকে প্রদান করা হয়েছে। মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদ এক সময়
এনএসআই এর মহাপরিচালক ছিলেন। অন্যদিকে মেজর জেনারেল হাকিমুজ্জামানকে অ্যাডজুটেন্ট জেনারেল পদ থেকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে। দর্শক, দেখা যাচ্ছে নতুন সরকার 10 দিনের মধ্যে সেনাবাহিনীর 6টি সর্বোচ্চ গুরুত্ববহ পদের মধ্যে 4টিতেই পরিবর্তন এনেছেন। আবার এসব পদ থেকে যাদের বদলি করা হয়েছে তাদের নতুন কর্মস্থলগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। সেনা সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে অধ্যাপক ইউনূসের দূরত্বের বিষয়টি একেবারেই ওপেন সিক্রেটের বিষয় ছিল। এক্ষেত্রে অধ্যাপক ইউনূসের দপ্তরের ঘনিষ্ঠ কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। এবার তাদেরকে সরিয়ে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা জেনারেল ওয়াকারুজ্জামানের খুব ঘনিষ্ঠ হিসেবে সেনাবাহিনীতে জনশ্রুতি আছে। সদ্য পদোন্নতি প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান 2024 সালের 5ই আগস্ট সরকারের পতনের পর জেনারেল ওয়াকারুজ্জামানের নিরাপত্তার জন্য বেশ ভূমিকা রেখেছিলেন। দর্শক, গত 10 দিনে সেনাবাহিনীর আরো গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। দেশের সবচেয়ে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর মহাপরিচালকের পদে পরিবর্তন আনা হয়েছে। M&Q পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ডিজিএফআই এর নতুন মহাপরিচালক করা হয়েছে। আগের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে। মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করায় সামরিক বাহিনীর অভ্যন্তরে অনেক কর্মকর্তাই বেশ অবাক হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সামরিক বাহিনীর ভঙ্গুর সম্পর্ক স্থিতিশীল রাখতে মেজর জেনারেল জাহাঙ্গীর আলম বেশ চেষ্টা করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে মোট 10টি পদাতিক ডিভিশন আছে। এর মধ্যে কৌশলগত দিক থেকে 4টি পদাতিক ডিভিশনকে বেশ গুরুত্বপূর্ণ বলে ভাবা হয়। এগুলো হলো 9 পদাতিক ডিভিশন সাভার, 24 পদাতিক ডিভিশন চট্টগ্রাম, 33 পদাতিক ডিভিশন কুমিল্লা এবং 55 পদাতিক ডিভিশন যশোর। প্রতিটি ডিভিশনের নেতৃত্বে থাকেন একজন মেজর জেনারেল, যাকে জিওসি বা জেনারেল অফিসার কমান্ডিং বলা হয়। এই 4টি গুরুত্বপূর্ণ ডিভিশনের মধ্যে 2টিতে রদবদল ঘটেছে সম্প্রতি। 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল JM ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ইবিআরসির কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান সালিমকে 24 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রংপুরে 66 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক্স এরিয়ার জিওসি করা হয়েছে। এর বাইরে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা MISTর কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেনাবাহিনী থেকে স্বাভাবিক অবসরে গেছেন লগ এরিয়া কমান্ড্যান্ট মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান। সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ও ডিভিশনগুলোতে এমন ঝটিকা রদবদল সেনা অভ্যন্তরে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে অধ্যাপক ইউনূস ঘনিষ্ঠ এবং আঞ্চলিক শক্তিধর একটি দেশের পক্ষের অফিসারদের অনেকটা ওএসডি করা কি বার্তা দিচ্ছে সেটি এখন বড় আলোচনার বিষয়। সেনাবাহিনীর একটি সূত্র বলছে, শিগগিরই সেনাবাহিনীতে আরো কিছু রদবদল হতে পারে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।